আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ তো অনেক। তোমরা যারা আছো সবার রেফারেন্সে বা হচ্ছে সবার হচ্ছে মাধ্যমেই আমাদের এখানে প্রায় আহ, 3টা ব্যাচ আছে আমাদের ক্যালকুলাস ওয়ানের। আমাদের ক্যালকুলাস ওয়ানের কয়টা ব্যাচ আছে? 3টা ব্যাচে প্রায় আমাদের 700+ স্টুডেন্ট। সো অনেক স্টুডেন্ট আছে, সো একটু অপেক্ষা করি, অনেকে অ্যাড হচ্ছে, আর বেশি সময় নেব না। আচ্ছা, এখানে আমি ধীরে ধীরে একটু কোশ্চেন করতেছি, তোমরা কি শুনতে পাচ্ছ? এখানে রায়হানকে দেখতে পাচ্ছি, বাইক সহ প্রোফাইল পিক। তোমার পরিচয়টা একটু দাও, কোন কলেজ থেকে ভাইয়া? মাইক্রোফোনটা অন করে একটু বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কোন কলেজ থেকে? ভাই, আমি জয়পুরহাট সরকারি কলেজ থেকে 21-22 ব্যাচ, ও আচ্ছা আচ্ছা, ক্যালকুলাস ওয়ানের উপরে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। পেইড ব্যাচ তাই না? পেইড ব্যাচের তো তুমি? পেইড ব্যাচ, হ্যাঁ। হ্যাঁ, ওকে ওকে। ক্যালকুলাস শুধু। হ্যাঁ, বুঝতে পারছি। তো প্রিপারেশন কেমন মোটামুটি? এটা পড়াশোনা জি ভাইয়া, আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি। বাসায় ছিলাম তো তেমন প্রস্তুতি হয় নাই। আচ্ছা। তো তো মেসে উঠছি এখন বর্তমান। অনলাইনে পড়ার একটা সমস্যা যে অনেকেই দেখা যায় যে নিজ দায়িত্বে পড়তে চায় না। সো আমি এখন থেকে একটা ডিসিশন নিছি যে যেই ব্যাচগুলো আছে প্রত্যেকটা ব্যাচের একটা করে এরকম গুগল মিটে লাইভ সেশন করব, যারা যারা আছে সবাই যেন পড়াশোনার প্রতি অ্যাক্টিভ থাকে। তো আমাদের একটা সমস্যা, আজকে ফার্স্ট ডে তো অনেকেই অ্যাড হচ্ছে সো আরেকটু 1 মিনিটের মতো অপেক্ষা করি, 15 বাজুক, আমাদের যে ডিসকাশনের যে বিষয়টা সেটা শুরু করব। এখানে আমি দেখতে তবে পাচ্ছি। হ্যাঁ ভাই, একটা জিনিস হয় কি যে প্রতিদিন একটু সামনে আসলে কিংবা কথাবার্তা শুনলে তাও একটু পড়ার হ্যাঁ প্রতি হ্যাঁ হ্যাঁ থাকে, হ্যাঁ কিন্তু হ্যাঁ। এমনি থেকে অতটা ইয়ে হয় না, বুঝেন নাই? আচ্ছা, এখানে আচ্ছা রায়হান, ঠিক আছে ভাইয়া, আমি আরেক আরো জানার ট্রাই করি একটু এখানে। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, এখানে সালাম। দেখতে পাচ্ছি GM, আমি পুরো নামটা দেখতে পাচ্ছি না। প্রোফাইল পিকচার চশমা সরি, যে চশমা প্রোফাইল পিকচার আছে GM। ভাইয়া, তোমার একটু পরিচয়টা দাও, কোন কলেজ থেকে অ্যান্ড নাম কি? হ্যালো। আচ্ছা, এভাবে আহ, শুনতে পাচ্ছ না মেবি। রনি, এখানে রনিকে দেখতে পাচ্ছি, হলুদ হলুদ টি শার্ট। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ আসলে? অর্পণ সাহা, আবরার ফাহাদ কেবল অ্যাড হচ্ছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কোন কলেজ থেকে? পটুয়াখালী সরকারি কলেজ। পটুয়াখালী সরকারি কলেজ। হ্যাঁ, আমাদের প্রায় বাংলাদেশের প্রতিটা জেলা থেকে স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ। আর এই জন্য আর দায়িত্বটা আরও বেড়ে যায়, কারণ তোমাদের সামনে এক্সাম হবে, যেহেতু উপাচার্য চেঞ্জ হয়ে গেছে, সো এক্সাম হয়ে যাবে খুব দ্রুতই, রুটিন দিয়ে দেবে। সো তোমাদের সাথে মানে একটা সুসম্পর্ক বলতে তোমাদের পড়াশোনার মধ্যে রাখার জন্য যতটুকু যা করা যায় করার চেষ্টা করব। আর পড়াশোনা কেমন হচ্ছে রনি? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আচ্ছা, ঠিক আছে, পটুয়াখালী থেকে। আচ্ছা, আমরা আমাদের টপিকে চলে আসি। তো ক্যালকুলাস ওয়ান, এই বইটার সম্পর্কে মোটামুটি সকলে জানা আছে। আমি সবসময় আমাদের কোর্সে কিন্তু প্রথম যে ভিডিওটা আছে, আমার এই ক্যামেরাটা কেন জানি সামনে নেই, সো একটু প্রবলেম হচ্ছে। ওয়েট। আচ্ছা আচ্ছা, এখন আসছে। তো আমাদের এই ক্যালকুলাস ওয়ান বইটা কিন্তু আমাদের কোর্সে কিন্তু প্রথম, সকলে মিউট করে ফেলি। প্রথম যে ভিডিওটা সেটা কিন্তু আছে ক্যালকুলাস ওয়ান সম্পর্কে ডিটেলস, ঠিক আছে? এটা কাকে দেখতে পাচ্ছি যেন, এটা হচ্ছে ভাই মিরাজুর রহমান, একটু মিউট করে ফেলো। ভাইয়া মূল টপিকতে যাওয়ার আগে একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, মিরাজুর কেমন আছো? মিরাজুর আমাদের গ্রুপে খুবই অ্যাক্টিভ মিরাজুর। শুনতে পাচ্ছি না। হ্যালো। আমার কথা কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। বলো, তোমার কোন কলেজ থেকে তুমি আছো এখানে? আমি হচ্ছে সাতকানিয়া গভর্নমেন্ট কলেজ, সাতকানিয়া। চট্টগ্রাম। হ্যাঁ হ্যাঁ। তোমার পড়াশোনার কি অবস্থা? তোমার তো ভালো, বই শেষ হয়ে যাওয়ার কথা, কারণ তুমি তো অনেক আগে থেকে অনেক অ্যাক্টিভ পড়াশোনা করো দেখি। And না না ভাই, অনেক অনেক পিছিয়ে আছি। হ্যাঁ, এরকম করলে তো সমস্যা। আচ্ছা আচ্ছা। এটা নিয়ে বলতে চাচ্ছিলাম আর কি, মানে আমরা যে অ্যানিউর পোলাপাইন যে তো পিছিয়ে আছি, মানে হতাশ, এটা নিয়ে একটু কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ, আমরা মানে কেবল সবাই মনে করে হচ্ছে আমরা অ্যানিউতে হ্যাঁ হ্যাঁ, গ্রাজুয়েশন করে কিছু করা যায় না, অনেকে মনে করে এটা। এটা থেকে একটু মানে বেরিয়ে আসার জন্য একটু কিছু বলেন। অবশ্যই অবশ্যই, আমরা কেবল শুরু করতেছি। ধীরে ধীরে আমরা
ডিটেলস আলোচনা করব। তো সবার পরিচয় নেওয়া সম্ভব হচ্ছে না, এখানে অনেকেই আছে। তো আমরা তোমাদের এখানে হ্যাঁ বলো। সাত আহ, সাত তুমি হ্যান্ড রাইজ করছো, বলো কি বলবা। হ্যালো। আচ্ছা, তো এখানে মোটামুটি আমাদের, আমি আবারও যেটা বলি রিপিট করি, আমাদের পেইড ব্যাচের মোটামুটি প্রায় 3টা ব্যাচ, তোমাদের যারা পরীক্ষার্থী দিবা প্রায় 700 স্টুডেন্ট ডিপেন্ড করতেছে আমার উপরে। সো আমার একটা এখানে কিন্তু একটা দায়িত্ব বোধ আছে অ্যান্ড হচ্ছে দায়িত্ব আছে অ্যান্ড সো তোমরা, আমি যে ক্লাসগুলো করাচ্ছি বা যেভাবে করাচ্ছি সে বিষয়ে প্রবলেম কী কী বা তোমাদের কী কী প্রবলেম ফেস হয় বা তোমরা এই যে প্রস্তুতি নিতে কী প্রবলেম ফেস করতেছো সবার প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। তার আগে আমি এই যে ক্যালকুলাস 1 সম্পর্কে যে আজকে যে আমার ডিসকাশন সেটা আমরা হালকা করে শেষ করে ফেলি। তো প্রথমত কথা হচ্ছে যে ক্যালকুলাস 1 সম্পর্কে মোটামুটি তো সবার জানা আছে, কারণ আমি সবসময় বলি একটা বই সেটা যেটা হোক না কেন পড়া শুরু করার আগে, সেটা যে কোনো সাবজেক্টই হতে পারে, সেটা অবশ্যই কী করতে হবে আমাদের, অবশ্যই মাস্ট বি সেই বইটা সম্পর্কে ডিটেল জানতে হবে যে কিভাবে কোশ্চেন হচ্ছে, কোশ্চেন প্যাটার্নটা কি, কোন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন বেশি হয় বা কোন প্রশ্নগুলো থেকে বা কোন টাইপের প্রশ্নগুলো থেকে। তো এর জন্য কি আমি শুধু পেইড ব্যাচের একটা হচ্ছে প্রথম ভিডিওতে যে এই বইটা সম্পর্কে জানার জন্য একটা ভিডিও দেওয়া আছে, তাছাড়া ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আমাদের। তো ক্যালকুলাস 1-এ ভালো করতে গেলে আমাদের যেটা মোটামুটি সকলকে জানানো হয়েছে এই পর্যন্ত, যে আমাদের সব চ্যাপ্টারের প্রস্তুতি না নিয়ে আমাদের যে মোটামুটি 10টা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ আছে যেটা দেখানো হয়েছে তোমাদের, যদি আমি বই থেকে একটু বলার চেষ্টা করি, তো 1 থেকে 7 পর্যন্ত, এরপরে আমাদের যেটা 15, 17, মেবি 16 সরি, এরপরে 19 করা হয়েছে, এরপর 21, তাই না? তো এগুলা খুব ভালোভাবে পড়তে হবে অবশ্যই 100% কমন পেতে গেলে। আর আর যে বিষয়গুলো যে আমাদের যেভাবে মানে পড়ানো হচ্ছে, পেইড ক্লাসে পড়ানো হয়, দেখা যায় অনেক সময় যেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় সালে আছে বা একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে, দেখা যাচ্ছে করানো হয় নাই, সেগুলো কিন্তু তোমরা একটু নিজেরা ট্রাই করবা করার জন্য, কারণ সেম টাইপই হয়ে থাকে, ঠিক আছে? তো ক্যালকুলাস 1টা হচ্ছে কিন্তু অনেকেরই ইমপ্রুভ থাকে, বিশেষ করে যারা নন মেজর তোমরা আসো, ঠিক আছে? নন মেজর যারা আসো, ক্যালকুলাস 1টা কিন্তু অনেকেরই ইমপ্রুভ থাকে। দেখা যায় নন মেজরে কিন্তু মাত্র 15 থেকে 20 পেলে পাস হয়, বাট এই ক্যালকুলাস 1-এ নন মেজরে সবাই কি করে, ফেল করে। এটা একদম একটা বাস্তব কথা। কেন করে? এই কারণটা হচ্ছে তোমার নন মেজর কোশ্চেনটা একটু কিন্তু ডিফিকাল্ট হয়, যেমন পাস করার মতো মার্ক চলে আসে, সমস্যা নাই, কিন্তু ডিফিকাল্ট হয় এই জন্যই শুনতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, নেট প্রবলেম, আচ্ছা কারো কি শুনতে প্রবলেম হচ্ছে না শুধু হচ্ছে? আচ্ছা একজন বলো যে শুনতে প্রবলেম হচ্ছে কিনা। মিরাজুর, শুনতে কি প্রবলেম হচ্ছে? স্যার, স্যার সবাইকে একটু মিউট করতে বলেন, তাহলে শুনে যাবে। হ্যাঁ ওকে ঠিক আছে। শুনতে পাচ্ছ? জাহিদ হ্যান্ড, জাহিদ কিছু বলবা কি তুমি? তুমি দেখতে পাচ্ছি, আপনি মিউট করেন। আচ্ছা, তো অনেক দিন পরে হচ্ছে হবে লাইভ হচ্ছে, সবার সঙ্গে কথা বলছি। সো কুমিল্লা নবীন আহমেদ, কুমিল্লা সরকারি কলেজ। তো সো হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমি আউট অফ লাইন হয়ে যাচ্ছি। তো কোথায় ছিলাম আমি এই মুহূর্তে ভুলে গেলাম মনে হয়। আচ্ছা, কেউ কি মনে করে দেবা আমি কোথায় ছিলাম, কি বলতেছিলাম? সরি। আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং ও নন মেজরের যে ও ইনকোর্স থাকে। নন মেজরে, হ্যাঁ। তো নন মেজরের দেখা যায় যে ম্যাক্সিমাম কোশ্চেন কি হয়, যে ওই যে বেসিকের উপরে মনে করো যে একটা প্রশ্ন ফলো করছো, মানে করছো ওই প্রশ্নটার উপরেই ওই সিস্টেমে আসে, বাট সেম টাইম ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে না। এর কারণে তোমাদের যারা সিনিয়র আছে বা এ আছে, দেখবা যে নন মেজর ক্যালকুলাসে কিন্তু বেশি খারাপ করে, আর মেজর ক্যালকুলাসে সবাই রেজাল্ট ভালো করে মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো মেজর ক্যালকুলাসে ভালো করার যে হচ্ছে 60 মার্কের মধ্যে পরীক্ষা হয় সাধারণত। তো 60 মার্কের মধ্যে এটাতে চাইলে যে কেউ খুব ভালোভাবে এ প্লাস উঠাতে পারবে, খুব ভালোভাবে এ প্লাস হতে পারবে। নন মেজরদের সমস্যাটা কথা হয়, মাত্র 40 মার্কে অ্যান্সার করতে হয়, 40 কি 30 মেবি 40 মনে হয়। তো এই পুরা বই পড়ে মাত্র 40 মার্কের কোশ্চেন কই থেকে হবে, এটা কিন্তু একটু সিলেক্ট করা কঠিন হয়ে যায়। এর জন্য আমি নন মেজরদের কিন্তু কখনো শর্ট সাজেশন বা এগুলা কিন্তু আমি করি না, সাজেস্ট করি না যে তোমরা পড়ো ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়তো 3-4টা পড়ো, সমস্যা নেই, 3-4টা পড়লে পাস করবা, বাট শর্ট সাজেশন পড়লে তোমরা ধরা খাবা। এই কারণে শর্ট সাজেশন ফলো করতে বলি না। তোমাদের বোর্ড সাজেশন দেওয়া আছে, মানে বড় সাজেশনটা দেওয়া আছে, এটা ফুল বইয়ের জন্য, এবং সাথে সাথে সেখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলা হচ্ছে সেগুলো শর্ট সাজেশনের মধ্যে পড়বে। সো তোমরা
ওই সব প্রশ্নের পাশাপাশি যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেওয়া হয় সেগুলো বেশি করে করবা। নন মেজরদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? আর মেজরদের জন্য তো গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো দেখাই দেওয়া আছে, আর মেজরদের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হয় বা দেখাই দেওয়া হয় সেগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেনই হয়ে থাকে পাস মার্কসও ভালো রেজাল্টের জন্য। ওকে, আচ্ছা এখন তোমাদের কোশ্চেন নেওয়াটা ট্রাই করি, ঠিক আছে? কার কি সমস্যা আছে বা হচ্ছে পরীক্ষা সম্পর্কে কোনো জানা মানে যেগুলো জানতে চাও বা এরকম কিছু। কারণ আজকে সলভ ক্লাস বলতে আমরা নেক্সট টাইম সলভ ক্লাস লাইভ করার চেষ্টা করব। আমি একটু এই গুগল মিট বা এই টেকনোলজি সম্পর্কে একটু ভালো জানি না খুব একটা, নেক্সট টাইম জানার পরে যেগুলো হচ্ছে আমাদের প্রবলেম থাকবে দু একটা করে, যেগুলো অনেকেই দিছিল আমি সলভ করে দিতে পারিনি বা হচ্ছে রেকর্ডেড ক্লাস নেওয়া সেগুলো লাইভ ক্লাস নেওয়া। ওকে, তো এখন তোমরা একজন একজন করে কারো কোনো প্রবলেম থাকলে বা পরীক্ষা সম্পর্কে কোনো কিছু জানার জন্য বা ক্যালকুলাস ওয়ান সম্পর্কে কিছু মানে জানতে চাইলে, আজকে আমরা ক্যালকুলাস ওয়ান সম্পর্কে যেহেতু আলোচনা করবো, সো এই করতে পারো, মানে আনমিউট করে ইয়ে করতে পারো। নিপা বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কোন কলেজ? স্যার, ভোলা সরকারি কলেজ। ভোলা সরকারি কলেজ। ওকে, তো পড়াশোনার কি অবস্থা তোমার? স্যার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। স্যার মেজরের তো 4টা, সেক্ষেত্রে হচ্ছে স্যার আমি লিনিয়ার ফান্ডামেন্টাল পুরোপুরি কমপ্লিট করছি, আর হচ্ছে অ্যানালাইটিক এন্ড ভেক্টর জিওমেট্রি যেটা, সেটা হচ্ছে 8টার মতো কমপ্লিট করা হয়েছে, Okay. যেগুলো হচ্ছে আপনার মানে ক্লাস নিয়েছেন ওগুলো। আর হচ্ছে ক্যালকুলাস 1 থেকে 11, প্রথম 1 থেকে 11, তারপরে হচ্ছে 15, 19, 20, 21 এই কয়টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে স্যার। এটুকুই কি যথেষ্ট হবে? আসসালামু আলাইকুম ভাইয়া। একটু ওয়েট, আমি একটু নিপার কথাটা শুনি, এরপরে শোনা যাচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, তো নেট প্রবলেম নাই। আচ্ছা নিপা, তুমি ক্যালকুলাস ওয়ান কোন কোন চ্যাপ্টারের কথা বললা? 1 থেকে 11, প্রথম 1 থেকে 11, তারপরে হচ্ছে 15, তারপর 16, 19, 20, 21। হ্যাঁ এনাফ, যথেষ্ট। তোমরা এখন কি করবা, যাদের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট বা একবার রিভিশন দেওয়া হয়েছে, তারা কি করবা, তোমরা এখন ওই সালের প্রশ্নগুলো বের করবা, সাপোজ 2020 বা 21 করে প্রথম থেকে নিজেরা সালের সব কোশ্চেনগুলো নিজেরা এক্সাম দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? একটা করে সাল বের করে এক্সাম দেওয়ার ট্রাই করবা। যেটাতে 5টা করতে বলতেছে, দেখবা যে হচ্ছে আচ্ছা হচ্ছে মিউট করো, যারা হচ্ছে আনমিউট করছে মিউট করে ফেলো। তো এভাবে এক্সামগুলো দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তখন দেখা যাবে যে তোমার প্রিপারেশন কতটুকু হয়েছে তুমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবা। আর নিপা, তুমি মেবি হচ্ছে একটা প্র্যাকটিস গ্রুপ খুলছো তাই না, যে মেসেঞ্জারে? আচ্ছা হ্যাঁ, ওই গ্রুপটা খুবই ভালো হয়েছে, এটা মেজরদের জন্য খোলা হয়েছে মেবি। আর তার ওখানে ওই প্র্যাকটিস গ্রুপে যেটা হচ্ছে এখন, যে ক্লাসে মানে বই শেষ করার জন্য সুন্দর একটা রুটিনও দিয়ে দিছে অলরেডি নিপা, এবং সেটা অনুযায়ী যদি তোমরা শেষ করতে পারো খুব ভালোভাবে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। পরীক্ষায় কিন্তু তোমরা খুব বেশি সময় পাবে না, হয়তো খুব বেশি হলে। আচ্ছা, এখানে জাহিদ মেবি হ্যান্ড রাইট করছেন, জাহিদ বলো। জাহিদ কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা? স্যার স্যার আরেকটু কথা, ওইটা হ্যাঁ। হচ্ছে স্যার আপনি আমাদের যদি রেগুলার এক্সাম নেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, এক্সামটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ একটু এক্সাম নেওয়ার ক্ষেত্রে নেওয়া যাবে, কিন্তু তোমাদের একটু হেল্প দরকার। কিরকম হেল্প? দেখা যাচ্ছে যে আমি কোশ্চেন দিচ্ছি, তোমরা একটু বাকি ব্যাপারগুলো দু একজন যারা হেল্প করলে, যে গ্রুপে পোস্ট অ্যাপ্রুভগুলো যারা এক্সাম দিচ্ছে তাদের পোস্টগুলোর সাথে সাথে একটু অ্যাপ্রুভ করে নিতা। আর হচ্ছে কীভাবে এক্সামগুলো হয় অনেকেই জিজ্ঞাসা করে সবসময়। তো এই ব্যাপারগুলো যদি তোমরা একটু দেখতে পারো তো এক্সাম নেওয়া কোনো ব্যাপার না, কিন্তু এক্সাম নিতে গেলে তখনই প্রবলেম হয়। দেখা যায় যে আলহামদুলিল্লাহ তোমাদের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ অনেক স্টুডেন্ট আছে, তো সকলকে মানে ভর্তি টর্তি নেওয়া অনেক প্যারা হয়ে যায়। সো তোমরা যদি একটু আমাকে হেল্প করো তাহলে এক্সামগুলো খুব ভালোভাবে নেওয়া যাবে, অ্যান্ড এই সপ্তাহ থেকে শুরু করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, কে কে যেন বললো? হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া, জাহিদ বলছিলাম। হ্যাঁ জাহিদ, কেমন আছো ভাইয়া? জি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কোন কলেজ থেকে তুমি? জি আমি সরকারি আশিক মোহাম্মদ কলেজ, জামালপুর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। ভাই আমি একটা কথা শুধু মানে আপনাকে একটু রিকোয়েস্ট করতে চাই। হ্যাঁ অবশ্যই। আমরা স্কুল কলেজ লাইফে তো একটা নিয়মের ভেতরে ছিলাম, পড়াশোনা একটা সুশৃঙ্খল একটা চেইনের ভেতরে ছিলাম। তো ভার্সিটি বিশেষ করে মানে এনইউতে ভর্তি হওয়ার পরে যে একটা শূন্যতারা একটা ভাব চলে আসছে, এখনো মানে শৃঙ্খলার ভিতরে আসতে পারতেছি না। তো মানে আমার একটা রিকোয়েস্ট ছিল যে আপনার যে ক্লাসগুলা মানে আপনি একটু রুটিন করে দিতেন, যে এই ক্লাসগুলো এই মাসের মধ্যে এরকম দিনে
তোমরা কমপ্লিট করে আমাদের জানাবা, কে কত পার্সেন্ট কমপ্লিট করছো এটা আমরা জানাবো, মানে একটা মনিটরিং একটা অবস্থা। এটাই মানে একটু ভালো হয়। না না, তুমি খুবই সুন্দর কথা বলছো। তবে এই ক্ষেত্রে সমস্যাটা কি হয়, দেখা যাচ্ছে কেউ কিন্তু বছরের শুরু থেকে ক্লাস শুরু করছে, আর কেউ দেখা যাচ্ছে এখনো ভর্তি হচ্ছে। সেক্ষেত্রে যদি আমি একটা রুটিন করে দিলাম, সবার জন্য একটা রুটিন করে দিলাম, দেখা যাচ্ছে আবার নতুন কেউ ঢুকতেছে, বা কারো ওই চ্যাপ্টারগুলো দেখা যায় শেষই আছে, এই ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। এক্ষেত্রে একটু নিজের দায়িত্ব নিয়ে পড়লে বেশি ভালো হয়। আর সবচেয়ে ভালো হয় যে ব্যাচগুলো আমাদের কমপ্লিট হয়েছে, ব্যাচ 1 ব্যাচ 2 কিন্তু আমাদের আর স্টুডেন্ট নিচ্ছি না, 250 জন করে হয়ে গেছে। তো সেখানে যাদের একটু প্রবলেম তারা একটু হয়তো মেসেজ করলা যে আসছে কার কার এরকম আছে, আমরা একটু নিজেরা হচ্ছে একটু ভালো প্রিপারেশনের জন্য সিরিয়াস, ঠিক আছে, সিরিয়াস নিজেরা প্রিপারেশন, যেমন নিপা করছে যে একটা প্রস্তুতির জন্য সবাই মিলে যারা পেইড ব্যাচের অনেকেই অ্যাড হয়ে গেছে, যে প্রস্তুতিমূলক একটা গ্রুপ খুলছে, নিজেরা হচ্ছে রুটিন তৈরি করে শেষ করতেছে। তো তোমরা এই কাজটা করতে পারো, যারা রিসেন্ট অ্যাড হয়েছো বা এরকম কিছু, বা আগে থেকে আসো কিন্তু যাদের প্রিপারেশন এখনো ভালো হয় নাই, তো তোমরা নিজেরাই গ্রুপে একটু মেসেজ দিয়ে দেখার চেষ্টা করবে কার কার এই সমস্যাগুলো, নিজেরাই একটা গ্রুপ তৈরি করে যদি শেষ করতে পারো সবচেয়ে বেশি ভালো হয়। কারণ এক্ষেত্রে আমার প্রবলেমটা যেটা বললাম, যে এই যে এখন আজকে কেউ অ্যাড হচ্ছে, কারো দেখা যাচ্ছে যে চ্যাপ্টারের কথা বলবো ওগুলো আগে শেষ করে ফেলছে, তো সেক্ষেত্রে 1-2 জনের জন্য এটা প্রবলেম হয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ হ্যাঁ, আর এটা ঠিক যে হ্যাঁ, এটা অনলাইনে এই ব্যাপারটা একটু সমস্যা, যে নিয়ম যে বা রুটিনের মধ্যে থাকাটা একটু কঠিন, কারণ নিজের দায়িত্ব নিয়ে পড়তে হয়। আর অফলাইনে যদি ব্যাচ হতো, দেখা যাচ্ছে ওই ব্যাচ অনুযায়ী কন্টিনিউ হচ্ছে, মানে ব্যাচের যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকেই কন্টিনিউ হচ্ছে অফলাইনে, সেখান থেকে নতুন করে আবার পড়ানো, এগুলো অনেক ঝামেলার ব্যাপার। তো ঠিক আছে, আচ্ছা সানজানা কি বলবা? সানজানা, হ্যাঁ বলে ফেলো। আচ্ছা, একজন একজন করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি অবস্থা? কোন কলেজ থেকে? ভাওয়াল বদর আলম সরকারি কলেজ, গাজীপুর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো। ভাইয়া, এখন যদি ধরেন শুরু থেকে শুরু করি, ভালো করা কি সম্ভব? শুরু থেকে? পরীক্ষার আর কয়দিন বাকি আছে? জি, পরীক্ষার আর কয়দিন বাকি আছে, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বলা খুবই কঠিন ব্যাপার। কিন্তু এমন একটা সিচুয়েশনে এখন আছে, এখন এমন একটা সিচুয়েশনে আছে যে ধরতে হবে যে হয়তো 1 সপ্তাহের মধ্যে এক্সাম ডেট দিয়ে দিবে, এক সপ্তাহ পর তোমরা হয়তো খুব বেশি হলে 25 দিন পাবা। তো সব মিলে আমার মনে হয় 30 দিন টার্গেট নিয়ে পড়াশোনা করা ভালো, এর জন্য সিরিয়াস হতে হবে। আর কোনো সিরিয়াসনেস ছাড়া চলাফেরা করার কোনো ওয়েই নাই, যে রুটিন দিলে পড়বে এরকম কিছু করার ওয়াই নাই। তোমরা এখন ধরবা যে হয় মনে মনে ধরে নিবা যে রুটিন দিছে, রুটিন দেওয়ার পরে তোমরা 25 দিনের হয়তো বা সময় পাচ্ছ, সেই অনুযায়ী সুন্দরভাবে একটা প্রিপারেশন নেওয়ার ট্রাই করবা। আর যেটা বললা যে এখন শুরু করলে কি শেষ করা সম্ভব কিনা, এখন ঘটনা হচ্ছে তোমার কয়টা সাবজেক্টের প্রবলেম আছে? সব সাবজেক্টে কি প্রবলেম? জি ভাইয়া, সব সাবজেক্টই মোটামুটি সমস্যা। আচ্ছা, কিছু কিছু হয়তো শেষ করছি, কয়েকটা অধ্যায় মোটামুটি শেষ করা হয়েছে, এখানে একটা কিন্তু বেশিরভাগই হচ্ছে আনটাচ। এখানে কিন্তু আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির একটা কিন্তু আপসেটের একটা জিনিস আছে, সেটা হচ্ছে তুমি যদি নোট প্রমোটেড হয়ে যাও, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের আগে যেটা কনফার্ম করতে হবে যাদের প্রিপারেশন খারাপ বা শুরু করতেছো কেবল, 7টা সাবজেক্ট, যাতে অত্যন্ত 4টা সাবজেক্টে তুমি ভালোভাবে পাস করতে পারো বা পাস করো, ঠিক আছে, প্রমোটেডটা আগে হচ্ছে কনফার্ম করবা। নয়তো দেখা যাবে তুমি এলোমেলোভাবে যদি প্রিপারেশন নিতে যাও, যে প্রত্যেকটা সাবজেক্টই ভালোভাবে ভাবতেছো 1 মাস আছে, রুটিনে সব সাবজেক্টই রাখলা, প্রত্যেকটা সাবজেক্টই প্রতিদিন একটু একটু করে পড়ে শেষ করতে পারলা না, প্র্যাকটিসও করতে পারলা না, রিভিশনও দিতে পারলা না, 7টা সাবজেক্ট নিয়ে পড়ে গেলে বিপদে। তখন যদি তোমাদের ম্যাক্সিমাম সাবজেক্ট ফেল হয়ে গেলে কিন্তু নোট প্রমোটেড, পরের বছরে কিন্তু উত্তীর্ণ হতে পারবে না। এই জন্য তুমি বা তোমার মতো যারা আছে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা প্রতিটা বইয়ের আমার কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া আছে, তো যেই পর্যন্ত অধ্যায় পর্যন্ত পড়লে পাস বা একটা ভালো মার্কস পাওয়া যাবে, একটা করে বই বা 2টা বা 3টা বা 4টা বই টার্গেট রাখবা, খুব ভালোভাবে শেষ করবা, যাতে পাস মার্কসও একটা মার্ক পাওয়া যায়, যাতে প্রমোটেড হতে পারো। এবং পাশাপাশি এগুলো তো খুব ভালো প্রিপারেশন, পাশাপাশি ওইগুলো হালকা করে টাচ দিবা, যাতে এমন নয় সব করতে গিয়ে বিপদে পড়ে যাও, ঠিক আছে। তো এখনও করা যাবে, যেমন তোমরা যদি আজ থেকেও শুরু করো খুব ভালোভাবে রিল্যাক্সে, যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো দেওয়া আছে সেগুলো একটা একটা করে যদি শেষ করার ট্রাই করো, কারণ একটা চ্যাপ্টারে কিন্তু খুব বেশি ম্যাথ নাই, খুব বেশি হলে দেখা যায় যে খুব বেশি কিন্তু করতে হয় না, খুব গুরুত্বপূর্ণ ম্যাথগুলো হয়তো 5 থেকে 6টা করে করতে হয়, বা আমি নিজেও করাইছি যেগুলো চ্যাপ্টারে দেখা যায় 5 থেকে 6টা করে ম্যাথ করাতে হয়। ম্যাক্সিমাম ম্যাথই দেখা যায় একই টাইপেরই হয়ে থাকে, বিশেষ করে প্রথম বর্ষে। আর প্রথম বর্ষে কিন্তু রেজাল্ট ভালো করে নেওয়ার একটা সুযোগ, দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ যত উপরে যাবা, চতুর্থ বর্ষ তত কিন্তু হার্ড হতে থাকবে। আচ্ছা, ইশরাত জাহান, আচ্ছা অনুপম দেব, আগে কে উঠেছে? আচ্ছা ইশরাত জাহান বলো।
ইশরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ভাই আসসালাম। আমার প্রবলেম হচ্ছে আমার 2022-23 সালের ব্যাচের মানে বোর্ড কোশ্চেন কোনগুলো বেশি মানে ইম্পর্টেন্ট ওগুলো একটু জানার ইচ্ছা। আচ্ছা, এখানে সবাই একটা কথা বলে ভাইয়া জোর সার বলবো না বেজোর সার বলবো, এরকম গুরুত্বপূর্ণ বলতে কিছু হয় না। গুরুত্বপূর্ণ বলতে সাল বলতে গুরুত্বপূর্ণ কিছু হয় না। গুরুত্বপূর্ণ সেগুলা যেগুলা মনে করো বেশি বেশি আসছে এক্সামে, ঠিক আছে? এরকম নির্দিষ্ট কোনো সাল নেই যে এই সালটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ বা এই সালটা। আগের বছরে যেগুলো আসছে ওগুলো টোটালি বাদ দিয়ে আহ, বিগত সাল কমপক্ষে 10টা সালের প্রশ্ন বা 5টা সাল পড়লেও তোমরা পাস করতে পারবা। কিন্তু ভালো করতে গেলে 10টা সালের একটা প্রিপারেশন নিতে হয়, কিন্তু 10টা সাল করতে গেলে দেখবা তোমরা যারা 5টা সাল শেষ করতে পারবা, আমি বলতে যারা 5টা সাল শেষ করতে পারবা তারা আর পরের 5টা সালে দেখবা যে সেই প্রশ্নগুলো রিপিট হচ্ছে, ঠিক আছে? সো এই ভুল যে কেউ করবা না যে বিজোড় সাল করবো জোর সাল করবো। তুমি বিজোড় জোর না করে তুমি হয়তো করতে পারতেছো না, একটা একটা করে শুরু করো, ঠিক আছে? সো সাল ইম্পর্টেন্ট বলতে জোর বেজোর কিছু নাই। তুমি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ লাস্ট 10 ইয়ারের গুলো খুব ভালোভাবে সমাধান করলে বেশি বেনিফিট পাবা। আচ্ছা, অনুপম দেব, ভাইয়া নমস্কার। নমস্কার। কোন কলেজ ভাইয়া, কেমন আছো? ভাইয়া, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কোন কলেজ থেকে বলছো? ভাইয়া আমি সাতকানিয়া কলেজ, সাতকানিয়া মিরাজের কলেজ। সাথে আর কি একটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। ভাইয়া আমি কয়েকটা প্রশ্ন করবো, একটু কয়েক মিনিট সময় নিব। একটু দ্রুত, কারণ অনেকে আছে তো আবার সবাই বোরিং হয়ে যাবে। সো যে কোশ্চেনগুলো করবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কয়েকটা প্রশ্ন ছিল আর কি। প্রশ্নের মধ্যে হচ্ছে গতবারে যারা পদার্থবিজ্ঞান মেজর ছিল, হ্যাঁ আমার একজন ফ্রেন্ড ছিল, ওর হচ্ছে ক্যালকুলাস 1 ভালো করে করার পরও ওর রেজাল্ট ভালো আসে নাই। ওকে। তো এটা নিয়ে একটা দুটো কাজ করে। আর দ্বিতীয়ত হচ্ছে ভাই আমি যে আপনি যেগুলো গণিত করেন ওগুলো সবগুলো পারি, যখন আপনার অনুশীলনীতে যাই ওইখানে প্রায় 70 থেকে 80% প্রশ্ন পারি, কিন্তু বাকি প্রশ্নগুলোতে ভালোভাবে ক্লিয়ার করতে পারি না। আচ্ছা আচ্ছা, আমি এই দুটা প্রশ্নের আগে উত্তর দিই। প্রথমত গতবার যেটা হয়েছে গত বছর যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে। গত বছর যে কাজটা হয়েছে যে নন মেজর যাদের ছিল কেমিস্ট্রি বা ফিজিক্স ডিপার্টমেন্ট, যাদের নন মেজর ক্যালকুলাস ছিল, গণহারে ফেল হয়ে গেছিল। গণহারে ফেল। গণহারে ফেল হয়ে এটা হওয়ার কারণ যে ওরা যেটা রেজাল্ট কাউন্ট করছে যে 80 মার্কে হচ্ছে 80 মার্কের হিসাব করে ওরা হচ্ছে এক্সাম যে 80 মার্কে এরকম একটা হিসাব করে ওরা হচ্ছে ইয়ে করছে, কি বলে, এক্সামের যে রেজাল্টটা ওইভাবে দিছিল। তো কি হয়েছিল যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল। এরপরে আবার মোটামুটি 15-20 দিন পরে আবার নতুন করে রেজাল্ট দিছিল। রেজাল্ট দেওয়ার পরে আবার ম্যাক্সিমাম স্টুডেন্টই আবার পাস করছিল আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকের ক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটির একটা ব্যাপার আছে সবার ভিতরে, অনেকেই বলে যে আসলে অনেকে এটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে ভাবে যে অনেকের খাতা বা রেজাল্ট আসে না মন মতো ভালোভাবে পরীক্ষা দিলেও। তবে আমি একটা কথা বলি, তো আমার এক পরিচিত স্টুডেন্ট এরকম হয়েছিল। এটা হওয়ার কিছু কারণ থাকে, যেমন তুমি বেশি পারো, ভালো পারো, প্র্যাকটিসও খুব ভালো করছো, এর কারণে কি করে অনেকে বইয়ে যেরকম শর্টকাট আছে অনেকের করতে করতে কিন্তু মুখস্থ হয়ে যায়, ওই বইয়ের ওই শর্টকাট লাইন স্কিপ করে, যেমন ডিটেলস করে না, লাইন স্কিপ করে ওই স্যামভাবে করে ফেলে। তো ওই সময় টিচার মনে করে কি হয়তো নকল করছে বা কিছু একদম মুখস্থ বিদ্যা, এরকম হয়। এরকম হওয়ার কারণে আমার কি স্টুডেন্টের একবার হচ্ছে 4টা সাবজেক্টে ফেল আসছিল মেজরের। পরবর্তীতে সে ডিটেলস করছিল, 4টাতেই খুব ভালো করছিল, ঠিক আছে? সো তোমরা যারা আসো, যদি কপালে যদি খারাপ কিছু থাকে সেটা তো ভিন্ন ব্যাপার, ওটা হয় হয়তো একটা দুইটা, বাট তোমাদের যত ভালো প্রিপারেশন থাকুক কখনো শর্টকাটে একবারে করার ট্রাই করবো না, বা বই যেরকম আছে ওইরকম শর্টকাটে দেওয়ার ট্রাই করবো না। যেগুলো হালকা পাতা ডিটেলস দেওয়ার মতো অবশ্যই সেগুলো ডিটেলস করে পরীক্ষায় লিখে আসবা। আর অনুপম দেব হচ্ছে তোমার সেকেন্ড কোশ্চেনটা যেন কি ছিল? আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমি যেগুলো হচ্ছে আচ্ছা, আপনি করাচ্ছেন ওগুলো খুব ভালোভাবেই পারি, কিন্তু অনুশীলনী প্রশ্নে গেলে একটু সমস্যা হয়। অনুশীলনী বলতে এই যে এক্সট্রা গুলো যেগুলো দেওয়া থাকে তাই না, যে গ বিভাগ ক বিভাগ, অনুশীলনী এক্সারসাইজ যেগুলো দেওয়া থাকে ওগুলো আর কি, হ্যাঁ। ওগুলো তো একটু ওগুলো সমস্যা আসলে হয়। তুমি যে 70% 80% পারো আলহামদুলিল্লাহ, এটা পারো মানে তুমি পরীক্ষায় খুব ভালো করতে পারো, কারণ ওইগুলোর প্রয়োজন পড়ে না, ঠিক আছে? যেগুলো দেওয়া থাকে অনুশীলনী বলতে আমি বুঝতে পারতেছি যে এরকম এই যে ক বিভাগের পরে বা খ বিভাগ গ বিভাগ দেওয়া থাকে অধ্যায় শেষে এরকমগুলা। হ্যাঁ হ্যাঁ ভাই, ও আচ্ছা ওইরকমই আচ্ছা, ওইরকমই। তো ঠিক আছে, তুমি এগুলো পারো মানে আলহামদুলিল্লাহ পরীক্ষায় খুব ভালো করতে পারবা। তবে সমস্যাটা হয় কোথায়?
তোমার জন্য বলি নাই। আর যেগুলো চ্যাপ্টারের যেগুলো আছে সেগুলো পারলেই আলহামদুলিল্লাহ, আর এক্সট্রা করতে হবে না, এক্সট্রা করলে আরও খুবই ভালো হয়। তো প্রবলেমটা হয় কোথায়, তুমি পরীক্ষার হলে যাবা, গিয়ে দেখবা যে তোমার প্রশ্ন পরিচিত, আচ্ছা ঠিক আছে, কিন্তু উত্তর পরিচিত, মানে অ্যান্সার করতে গিয়ে খুব খুশি যে প্রশ্ন কমন আসছে, কিন্তু অ্যান্সার লিখতে গিয়ে বা উত্তর লিখতে যাওয়ার সময় দেখবা যে আর তুমি অর্ধেক করছো বা 30% করার পরে 30% করার পরে দেখবা যে আর করতে পারতেছে না। এটা কিন্তু অনেক স্টুডেন্ট হয়, এটা আমি নিজেও ফেস করছিলাম বা হচ্ছে অন্যদের কাছ থেকেও শুনছি, স্টুডেন্টদের কাছ থেকে। তো এটা হওয়ার কারণটা কি মূলত, এখন থেকে সতর্ক করে দেই, বেশি বেশি প্র্যাকটিস না করার ফলে, 1-2বার প্র্যাকটিস করছো, 2-3বার প্র্যাকটিস করছো, প্রশ্নটা পরিচিত হয়ে গেছে এবং দেখলে মনে হয় যে পারবো, ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন একদম কমন, প্রশ্নের চেহারাও দেখে মনে হচ্ছে যে না একদম পরিচিত, একদম কাছের মানুষের মতো পরিচিত, বাট উত্তর করতে গিয়ে 30%-এর পরে আর করা যায় না, বা 50%-এর পরে। সো আমি একটা কথা বলবো, তোমরা যে একটা ম্যাথও করো সেটা আগে 10বার ভালোভাবে প্র্যাকটিস করো, যতক্ষণ পর্যন্ত না একদম ক্লিয়ারলি তোমরা শেষ করতে পারতেছো, যাতে পরীক্ষার হলে এরকম হয় না এই প্রশ্নটা তো দেখে আসছি এইভাবে এইভাবে, বাট এখান থেকে মনে নেই, এটা হলে কিন্তু পস্তাতে হবে। আচ্ছা অনুপম দেব, নেক্সট কোশ্চেন। ভাইয়া এখন আমি চাইলে, আমার 1 মাসের মতো গ্যাপ গেছে, কোনো পড়ালেখা হয় নাই, এখন আমি চাইলে যে এক্সারসাইজ গুলো বাদ দিয়ে যেগুলো বোর্ড কোশ্চেন আছে ওগুলো যদি পড়া যায় কোনো সমস্যা হবে? না না, বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে শেষ করো, এক্সারসাইজগুলো করার প্রয়োজন নেই, বোর্ডগুলোই ভালোভাবে শেষ করো, এটা করতে পারলে তোমরা খুব ভালো করতে পারবা। আর যেটা বললাম, আমি যদি হুম হুম হুম, ভাই আমি যদি প্রত্যেকটা অধ্যায়ে বোর্ড প্রশ্নগুলো যদি ক্লিয়ার করে দেয়, মানে যেগুলো বোর্ড আসছে ওখানে কি মেজর আর নন মেজরের সাথে কতগুলো দেখলাম যে ডিইউএস এরকম জাতীয় কতগুলো বোর্ড দেওয়া আছে, ওগুলো কি করতে হবে নাকি ওগুলো বাদ দিয়ে করব? তোমরা যারা মেজররা সাধারণত শুধুমাত্র মেজরদের সালেরগুলো করলে হয়, বাট এখন যারা প্রিপারেশন ভালো, যারা আগে থেকে তোমার মতো যারা আগে থেকে রিভিশন বা দেওয়া শুরু করে দিছো, তারা এখন যেটা করবা, নন মেজরের যেগুলো আসে সেগুলো একটু করার ট্রাই করবা, অন্য সালে অন্য ডিওএস বা হচ্ছে বিএসসি ডিগ্রি, ডিওএস এরও প্রয়োজনে বিএসসি ডিগ্রি, এই বিএসসি ডিগ্রি নন মেজর ন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলো একটু করার চেষ্টা করবা। যাদের প্রিপারেশন ভালো, মানে শেষ হয়ে গেছে, এখন জাস্ট রিভিশনের মধ্যে আসো, দেখে দেখে যেটা মনে হলো যে একটু প্র্যাকটিস করি, ঠিক আছে, কিন্তু তাছাড়া এক্সট্রা প্রয়োজন নাই। তবে যারা নন মেজর আসো, যারা নন মেজর ক্যালকুলাস আসো, তারা কিন্তু নন মেজরগুলো করার পাশাপাশি যদি শেষ হয়ে থাকে মেজরগুলো একটু করার চেষ্টা করবা, কারণ বিগত সালে দেখা যায় যে ম্যাক্সিমাম কোশ্চেন নন মেজরদের তো নন মেজর সাল থেকে আসছে, কিন্তু মেজরদের ভিতর থেকেও দিয়ে দিছে, এটা কিন্তু হয়। আর নন মেজরদের সাথে এরকম কেন হয় আমি ভয় দেখাচ্ছি না, আমি সতর্ক করে দিচ্ছি, এমন না যে তোমরা যে প্রিপারেশন নিয়েছো সেটাতে ভালো করতে পারবে না, অবশ্যই পারবা, কেননা তোমরা যদি 20 বা 25 মার্ক পাও সেক্ষেত্রে কিন্তু সিজিপিএ 3 চলে আসবে, B+, কেননা তোমাদের 40 মার্কের মধ্যে মাত্র প্রশ্ন হয়, পরীক্ষা হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি সবসময় নন মেজরদের সতর্ক করে দিই, কারণ আমার বিগত বছরগুলোতে অভিজ্ঞতা, যত কলেজে দেখি যে নন মেজরদের রেজাল্টটা খারাপ হয়। কেন হয়, এই বেশি চ্যাপ্টার, 1-2টা ম্যাথ করে বা এই করে এটা করে ওটা করা যাবে না, যে চ্যাপ্টারটা প্রিপারেশন নেবা খুব ভালোভাবে প্রিপারেশন নেবা। অনুভব দেন, আর কোশ্চেন আছে কি তোমার? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া আমার মেজর সাবজেক্ট গুলো মোটামুটি কভার হয়েছে, কিন্তু নন মেজর গুলো একেবারেই ধরা যায়নি। আচ্ছা আমি একটু বলি, এখানে যারা আসো কেউ বোরিং ফিল করবে না, কেননা একজন কোশ্চেন করলে সেগুলো কিন্তু তোমাদেরও কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার পাচ্ছ, ঠিক আছে। হ্যাঁ, নন মেজরগুলো কি অবস্থা বলো তো? ভাইয়া নন মেজর গুলো আমার ইন্টারা হচ্ছে কেমিস্ট্রিটা অনেক ভালো করে পড়া ছিল, আমি ওখানে প্রায় প্রশ্ন পারি, কিন্তু ফিজিক্স 1 হচ্ছে বেশিরভাগ থিওরি, এখন থিওরিতে অনেক প্রবলেম হচ্ছে। এখন কি আমি চ্যাপ্টার গুলো, আমি ওখান থেকে 14টা চ্যাপ্টার থেকে যদি আমি 7টা যদি করি, আমার কি কোনো নাম্বার কি কম আসার কোনো সমস্যা হবে? নন মেজর কিন্তু সেটা হোক কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বা ফিজিক্স ডিপার্টমেন্ট বা ম্যাথ, সবার জন্যই কিন্তু নন মেজরটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করে, কারণ নন মেজরের গুরুত্ব কম দেয়। কিন্তু ফিজিক্স 1-এর ক্ষেত্রে যে 7টা চ্যাপ্টারের কথা বললাম, তুমি আর 3টা চ্যাপ্টার বাড়াবা, আমি আমার পেইড ব্যাচেও 10টা চ্যাপ্টার করাই, ঠিক আছে, 10টা চ্যাপ্টার করাই, অ্যান্ড এই 14টা চ্যাপ্টার প্রেশার দেই না, 10টা চ্যাপ্টার করাই। এই 10টা চ্যাপ্টার করলেই তোমরা 100% কমন পাবো, 1 থেকে 10, ঠিক আছে, 1 থেকে যে 10টা চ্যাপ্টার রয়েছে এই 10টা চ্যাপ্টার করবা, সেক্ষেত্রে তোমরা খুব ভালো করতে পারবা। আর এক্ষেত্রে ক বিভাগ তোমাদের মেজর হোক নন মেজর হোক সবচেয়ে গুরুত্ব দিবা ক বিভাগে, কেননা ক বিভাগে কিন্তু 10 মার্ক, আর তুমি যদি ক বিভাগগুলোও কিন্তু শর্ট প্রশ্ন, মনে রাখাও সহজ, সেই ক বিভাগের 10 মার্ক যদি কেউ ক্যারি করতে পারে তার জন্য পাস করা তো খুবই ইজি হবে, অ্যান্ড এটা ভালো রেজাল্টও ইফেক্ট ফেলবে।
আর যারা যারা এই প্রথম বর্ষে যারা ইনকোর্স দাও নাই বা ইনকোর্স দিতে গাফিলতি করছো, দ্বিতীয় বর্ষে বা পরবর্তী বর্ষে যখন যাবা এই ইনকোর্স পরীক্ষাগুলো কিন্তু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবা। কেননা ইনকোর্সের মার্কগুলো কিন্তু টিচারের উপরে হাতে থাকে, যাদের সাথে একটু পরিচিত ভালো বা তাদের দেয়, কিন্তু যারা ভালো করে মূলত ইনকোর্সে তাদের কিন্তু এই স্যারেদের হাতে থাকা যে 20 মার্ক এটা কিন্তু অনেকটা বেশি দেয়, ঠিক আছে, 17-18 এরকম। আচ্ছা অনুপম দেব, আর কোনো কোশ্চেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ভাইয়া ফিজিক্স টুর ক্ষেত্রে আমি এখনো বইটা ধরি নাই। আমি যদি বিগত কয়েক বছরের যদি প্রশ্নগুলো সলভ করে যাই তাহলে কি কভার হয়ে যাবে ফিজিক্স টুর ক্ষেত্রে? ফিজিক্স টু কিন্তু হচ্ছে মেবি কম, কত মার্কের জন্য অ্যান্সার করতে হয় ভুলে গেলাম। হ্যাঁ 50 মার্কের ভাইয়া, 40 মার্কে আমাদের আনসার করতে হয় আর 10 হচ্ছে ইনকোর্স। বুঝতে পারছি। হ্যাঁ ফিজিক্স টু এ যেমন কিছু প্রশ্ন আছে যেমন একদমই যেগুলো পরীক্ষা আসে মিস নাই। আর ফিজিক্স টু এ কিন্তু হচ্ছে আমি যে সাজেশনটা দিয়েছি ওখান থেকে যেগুলো 100% বলে দিচ্ছি আগে ওগুলো শেষ করবা, কারণ ফিজিক্স টু এর কোশ্চেনটা তুলনামূলক কিন্তু সহজ হয় ফিজিক্স ওয়ানের তুলনায়, আর পাস করাও সহজ হয়। গ বিভাগে যদি একটা প্রশ্ন লিখতে পারো, ক বিভাগের কয়েকটা লিখতে পারলে তোমাদের কিন্তু মোটামুটি 15-16 মার্ক পাইলে কিন্তু পাস হয়ে যায়। ইনকোর্সের আবার মার্ক আছে 10-এর মধ্যে যদি আরো 7-8 পাও পাস হয়ে যায়। সেক্ষেত্রে ফিজিক্স টু তুমি যদি সালের কোশ্চেনগুলো 5টা সালও যদি ভালোভাবে শেষ করতে পারো তো তুমি ভালো রেজাল্ট করতে পারো, সমস্যা নাই। আচ্ছা এরপরে আর কোনো কোশ্চেন? হ্যাঁ ভাই, আমাদের একটা যেটা আছে বাংলাদেশের অভ্যন্তরীণ ইতিহাস, ওই বিষয়টা হচ্ছে মূলত অনেকজন থেকে শুনতেছি নাম্বার তোলা নাকি খুব কঠিন। আর ওটা হচ্ছে আচ্ছা। আমাদের যেহেতু সিজিপিএর সাথে সংযুক্ত আছে, ওটাতে ভালো না করলে তো আমাদের ওভারঅল হচ্ছে প্রায় 50 জন আছে, হ্যাঁ। আচ্ছা আমি একটু অব্যয়তের কথা বলি। অব্যয়তটাকে হেলাভাবে নিবা না, কারণ আমি এটা মানে এমনিতে মজা করে বলতেছি না। স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ে অনেকেই ফেল করছে, আমার দেখা অনেকেই ফেল করছে। আমাদের যখন ছিল আমার কিছু ফ্রেন্ডও ফেল করছিল স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ে। আর এবারের যেটা ঘটনা ঘটে গেছে, এখন তো সরকারও চেঞ্জ হয়ে গেছে। আগে যে প্রশ্নগুলো ছিল বোঝা যায় যাতে কোন প্রশ্নগুলো দিবে, দেখা যায় যে অনেকেও হয়েছে এরকম 7-8টা প্রশ্ন পড়ে গেছে, 7-8টাই কমন চলে আসছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে সাজেশনটা দেওয়া হচ্ছে ওটা তো ফলো করবে অবশ্যই, পাশাপাশি জাস্ট ধারণা নিবা অন্যান্য প্রশ্নের। আর হ্যাঁ স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি এটা ভালো রেজাল্ট করা একটু কঠিন হয়ে যায়, দেখা যায় অনেক ভালো লিখছে তারপর দেখা যায় বি সি এরকম দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে বেশি লেখার থেকেও যেটা বেশি প্রাধান্য দিতে হবে যে লেখাটা ভালো করতে হবে, এবং যতটুকুই লিখতেছো সেটা যেন তুমি ভালো মতো জানো বা তথ্য নির্ভর যেন হয়, বা পয়েন্ট আকারে আকারে সুন্দরভাবে যেরকম আমরা সৃজনশীল লিখতাম বা রচনা লিখতাম সেভাবে লেখার চেষ্টা করবা। আর স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের মানে যারা একদমই দেখা গেছে পরীক্ষা হলে চলে গেছো, প্রিপারেশন নাই, না লিখে কিন্তু আসবে না, না লিখে আসবে না। অবশ্যই তোমার যেটা সমাজ বই ছিল ওইগুলা নিয়ে কিন্তু যারা ইতিহাস জানো টুকটাক, তো সুন্দরভাবে পয়েন্ট দিয়ে মানে লেখা সুন্দর করে খুব ভালোভাবে লিখে আসবা, ঠিক আছে। আর যারা পড়বা স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ে একটা ব্যাপার হচ্ছে কি 20-30টা প্রশ্ন তুমি যদি ভালোভাবে পড়তে চাও পারবা না, ঠিক আছে, মনে থাকবে না। সেক্ষেত্রে তুমি 10টা থেকে 15টা প্রশ্নের টার্গেট নেবা, এটা ভালো করে একটা ট্রিক্স। 10 থেকে 15টা প্রশ্ন টার্গেট নেবা, এই 15টা প্রশ্ন মুখস্থর মতো করে ফেলবা। তো দেখা যাবে তুমি অবশ্যই দেখা যাবে 60% হলেও কমন পাবা, যেটা আমি সাজেশনে দিয়েছি। সাজেশনটা একটু করবো, আরও কিছু কোশ্চেন অ্যাড করবো, যেহেতু আমাদের সরকারও চেঞ্জ হয়ে গেছে। এটা অনেকটা এর উপরে নির্ভর করে, ইতিহাস নির্ভর। তো এখন যে সরকার আসে তখন সেই ইতিহাসটা হয়ে যায়, বা দেখা যাবে যে শেখ মুজিবুর নির্ভরশীল কিছু প্রশ্ন ছিল যেগুলো আসার সম্ভাবনা 100%, সেটা এখন হয়ে গেছে 0%, ঠিক আছে। তো স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ে একটা কথা বলবো আমি, তোমরা মানে যতগুলো প্রশ্ন সবগুলো এভাবে পড়া না পড়ে তোমরা কিছু কিছু প্রশ্ন, একটা প্রশ্ন হয়তো পড়তেছো ওটা খুব ভালোভাবে পড়ে শেষ করো, আর 2 নম্বর প্রশ্ন খুব ভালোভাবে পড়ে শেষ করো। আর বাকিগুলো যেগুলো তোমাদের মানে পড়তে পারবা না বা সময় নেই বা এরকম হবে, সেগুলো একটু করে পড়বা, পড়ে একটু মাথায় আয়ত্ত নিবা যাতে আসলে লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা অনুপম দেব, আর কোনো কোশ্চেন? বই লিখলেও ভাইয়া একই এভারেজ নাম্বার দিয়ে রাখে। স্বাধীন বাংলাদেশে নাম্বার মানে মার্কস উঠেই না বলতে গেলে একদম। হ্যাঁ স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ে ইংলিশ সব কিছু দা, বাট হচ্ছে যে একদম এভারেজ যে নাম্বারটা 10-এর মধ্যে 5 দিয়ে রাখবে, আর গিয়ে 5-এর মধ্যে 2 দিয়ে রাখবে, এরকম সব সময় এরকমই হয়। হ্যাঁ এরকম হইলে তো ভাইয়া A+ উঠানো একদমই কঠিন। A+টা উঠানো এটা ঠিক যে কঠিন, তবে অনেকে আবার কিন্তু এই সাবজেক্টে ভালো করতেছে। তো এটা টিচারের উপরে ডিপেন্ড করতেছে কোন টিচারের কাজ আছে। বাট আমাদের কাছে যেটা সামর্থ্য আছে, যেমন লেখাটা ভালো করতে হবে, ক বিভাগের সবচেয়ে 10 মার্কে নিতে হবে, খ বিভাগগুলো যেমন
2 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা মিনিমাম লেখার চেষ্টা করবা সুন্দর করে খ বিভাগের প্রতিটা প্রশ্ন, এবং গ বিভাগ মিনিমাম 3 থেকে 4 পৃষ্ঠা তো লিখতে হবে, ঠিক আছে? আমাদের হাতে যতটুকু আছে আমরা আমাদের সামর্থ্য সর্বোচ্চ দেওয়ার ট্রাই করব, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভাইয়া আমাদের হাতে কতটুকু সময় আছে, মানে এক্সামটা আসলে এক্সাক্ট কখন বা কোন মান্থে এটা তো বুঝতে পারতেছি না। একবার বলে যে অক্টোবর, আবার বলে মানে কি বুঝতে পারতেছি না। আচ্ছা, এটা এখন পর্যন্ত যেখানেই দেখি, যে পেজেই বলুক যে এই মাসে এক্সাম, বা যে বড় ভাই বা যারাই বলুক না কেন, কেউ জানে না। কিন্তু এটা যতক্ষণ এনইউর ব্যাপারটা ন্যাশনাল ইউনিভার্সিটি এমনই ব্যাপার, তুমি ধারণাও করবে না, দেখা যাবে কালকে ঘুম থেকে উঠে সকালে দেখতেছো যে রুটিন দিয়ে দিছে, ঠিক আছে? ব্যাপারটা এরকম। ন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাপারে কেউ কোনো কিছু ধারণা করতে পারে না। সো এগুলা মাথায় না রেখে তোমাদের আমি যেটা আগেও বললাম যে ম্যাক্সিমাম একটা 1 মাস রাখো, যে মনে করো যে 1 মাস পর তোমাদের পরীক্ষা হবে, এই 30টা দিনকে টার্গেট করে এখন থেকে সিরিয়াস প্রিপারেশন নেওয়া শুরু করে ফেলো, বা যে রিভিশনের ব্যাপারটা থেকে রিভিশন নেওয়া শুরু করে ফেলো, ঠিক আছে? আর দেওয়ার যেটা পসিবিলিটি, যেহেতু আমাদের উপাচার্য মহোদয় হচ্ছে নিয়োগ হয়ে গেছে, সো আই হোপ যে 1 সপ্তাহের মধ্যে তোমাদের রুটিন দিয়ে দিবে, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ভাইয়া ওই যে মানে এই কোশ্চেনটা আসলে কেউ করছে কিনা আমি তো জানি না। আচ্ছা মানে যে আমাদের তো এবার বলছে যে বোর্ড কোশ্চেন যে রিপিট হয় সেটা এবার হবে না, তাহলে এবার মানে আচ্ছা, কিভাবে আমি মানে কি বলি। আসলে ফলো করব, আসলে কি ফলো এটা করে এটা পড়াশোনা? এটা কোনো যে অথেন্টিক নিউজ এরকম কিছু আমি তো নোটিশ বা কোনো কিছু পাই নাই। এটা ছেলেপেলে অনেকেই ওই যে তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষে এরকম হয় যে সালের প্রশ্নগুলো একদমই মানে 100% থাকে না, হয়তো কোনো সাবজেক্টে দেখা যায় 5 মার্ক পর্যন্ত দেয় বোর্ডেরগুলো, বাকি সাবজেক্টে যেরকম সালের সেরকমই থাকে। তো তৃতীয় চতুর্থ বর্ষে দেখা যায় 2 থেকে 3টা করে সাবজেক্টের একটু প্রশ্ন খুবই হার্ড হয়। তো আমি এটা কোনো অথেন্টিক বা সোর্স পাইনি যে যেখানে বা নোটিশ দিছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যে সালের প্রশ্ন আর থাকবে না বা এরকম থাকবে না। এটা জানলে তোমাদের যে একাডেমিক টিচার আছে, ঠিক আছে, তোমরা আমার কাছে পড়ো বা যার নিউজই শোনো বা যে পেজে শোনো, এগুলা কিছু বিলিভ করার থেকে সবচেয়ে তোমাদের অথেন্টিক নিউজটা থাকবে তোমাদের যিনি একাডেমিক হেড আছে, ঠিক আছে, তারা কিন্তু এই ব্যাপারগুলো সম্পর্কে জানবে। সো এরকম এই পেজ বা ওই পেজ বা ওনাদের কথা শোনার থেকে তোমরা একাডেমি যে স্যার আছে বা ম্যাডাম আছে, হেড আছে, ওনাদের সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবা, যেগুলো একটু কনফিউজড হবে যে আসলে কিনা। তবে আমার মনে হয় না যে কোনো প্রবলেম হবে, ঠিক আছে? তোমাদের প্রশ্নের প্যাটার্ন আই হোপ চেঞ্জ হবে না। ভাইয়া তাহলে এখন কি ধরেন মানে কত বোর্ড পর্যন্ত, মানে যদি আমি একটা আয়ত্তের মধ্যে রাখতে চাই তাহলে 17 বা 15 পর্যন্ত রাখবো, নাকি কত কি পর্যন্ত কয়টা বোর্ড পড়তে পারি? যাদের প্রিপারেশনের কথা আগেও বলছি, অনেকে হয়তো বোরিং ফিল করে, বাট দ্রুত বলে ফেলি। যাদের প্রিপারেশন ভালো আছে তারা লাস্ট 10 ইয়ার বিগত 10 বছর পড়বা। আমি যে চ্যাপ্টারগুলো পড়াইছি ওই চ্যাপ্টারগুলোর লাস্ট 10 ইয়ারের প্রশ্নগুলো খুব ভালোভাবে শেষ করবা ইনশাল্লাহ, তাহলে সমস্যা হবে না। 10 বছর? হ্যাঁ হ্যাঁ, তবে কি মানে আমি বলে যাচ্ছি হ্যাঁ, আমি তোমরা যে কোশ্চেনগুলো পড়াইছি সেগুলো কি করা শেষ করছো, ক্লাস শেষ করছো? জি ভাই, মানে কয়েকটা চ্যাপ্টার বাকি আছে আর কি, আচ্ছা 2-3টা। তো ওই 2-3টা চ্যাপ্টার শেষ করো, শেষ করার পরে তুমি একটা করে সাল মানে সলভ করার ট্রাই করবে, দেখবা যে সবই কমন চলে আসতেছে। তো তুমি দেখবা যে 5টা করে করতে হবে, সবগুলো করতে পারবে, ঠিক আছে? তখন গিয়ে প্যারা মনে হবে না। 10টা সাল খুব বেশি না, যদি তুমি 3 থেকে 4টা বা 5টা সাল শেষ করতে পারো, বাকি 5টা তোমার কাছে কোনো প্যারাই লাগবে না, বাকি 5টা দেখবা যে ইজিলি হয়ে যাচ্ছে। সো এটা কোনো প্যারা না, শেষ করে দ্রুত রিভিশন দাও। ভাই এমনিতে মানে সব সাবজেক্টের আমি হচ্ছে মেজর ফিজিক্স এর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রেও সেম টাইপই করো। আমি ম্যাথের ব্যাপারটা হচ্ছে একটু ফিজিক্স মেজরের সব ব্যাপারগুলো সেম ফিজিক্সের ওকে। তবে যারা কেমিস্ট্রি আসো মেজর, কেমিস্ট্রি কোশ্চেন কিন্তু একটু কঠিন হয়, ঠিক আছে? আমি অনেক ক্ষেত্রে দেখছি কেমিস্ট্রি কোশ্চেন ফার্স্ট ইয়ারে যতটুকু একটু হয় সহজ, বাট পরবর্তী বছরগুলোতে খুব কঠিন হয়। সো কেমিস্ট্রি যারা আসো তারা যে তোমাদের যে মানে রুট মানে বেসিকগুলো ভালোভাবে ক্লিয়ার করবা। আর সবচেয়ে একটা বড় কথা হচ্ছে, যারা আমার কোর্সগুলো করে হয়তো বা জানে যে সেম টাইপের ম্যাথ আসলে কিন্তু তোমরা করতে পারবা, এরকম প্রিপারেশন নিবা। মানে শুধু যে ওই যে ম্যাথটা করতেছো ওই ম্যাথটা মুখস্থ করলে এরকম না, ওই সেম টাইপের যাতে ম্যাথ আসলে পারো সেরকম একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবা। আচ্ছা নেক্সট ভাইয়া, হ্যাঁ আচ্ছা, এই যে নতুন একটা গ্রুপ খোলা হয়েছে নাম কি তোমার, প্র্যাকটিসের জন্য। কে বলতেছো? ভাইয়া আমি অনুপম বলতেছি যে হ্যাঁ অনুপম বলো, ধীরে ধীরে, হ্যাঁ বলো। আমাদের যেটা হচ্ছে গ্রুপ খোলা হয়েছে, নতুন গ্রুপ, ওই গ্রুপে দেখলাম যে একটা রুটিন দেওয়া হলো। আমি একটা
কথা বলতে চাচ্ছি, ওইখানে যদি আমাদের কোন একজন বেসমেন্ট যদি যার হচ্ছে ক্যালকুলাস 1 ভালো করে শেষ করা আছে, ও যেগুলো বোর্ডে আসছিল এর মধ্যে থেকে যদি একটা পরীক্ষা নেয়, ওই রুটিন টাইপ যদি পরীক্ষা নেয়, তাহলে আমাদের সবার যারা যারা হ্যাঁ শেষ হয় না ওরা খুব তাড়াতাড়ি ক্লিয়ারলি হয় আর কি। আচ্ছা আমি যেমন একটু- আপনি হ্যাঁ বুঝতে পারছি তোমার কোশ্চেন বুঝতে, আমি একটু বলি। আমাদের কিন্তু প্রথমের দিকে কিছু কিছু এক্সাম নেওয়া হয়েছে চ্যাপ্টার, তারপরেও যে নিপা কিন্তু হচ্ছে ও অলরেডি শেষ করে ফেলছে। তোমাদের প্রয়োজনীয় যে নোট টোট লাগে বা ও চ্যাপ্টার ওয়াইজ আমাদের যে ক্যালকুলাস 1 ফেসবুক গ্রুপ আছে ওখানে দিয়ে রাখবে, সমস্যা নাই। আর তোমাদের ওই গ্রুপে না যারা আসো গ্রুপে, সেই গ্রুপে যে রুটিনটা আছে ওই অনুযায়ী কিছু কিছু চ্যাপ্টার বা কিছু কিছু সাবজেক্ট কিন্তু এক্সাম নেব শুরু করে দেবো, ঠিক আছে? এক্সাম নেওয়া হবে। আর তাছাড়া মিরাজুল আছে মনে হয়, ও মনে হয় এগুলো শেষ করছে। এরপর হচ্ছে অর্পণ মনে হয় 24 ব্যাচ, তাই না? আচ্ছা অর্পণকে দেখলাম 23-24 ব্যাচ না অর্পণ? আচ্ছা ঠিক আছে। তো তুমি যেটা বললা যে হচ্ছে হ্যাঁ এক্সাম নেওয়ার ব্যাপারটা, তো ওই রুটিন অনুযায়ী তোমরা ক্লাসগুলো মানে চ্যাপ্টারগুলো শেষ করো, আমি এক্সাম নেবো, সমস্যা নেই। আর ওখানে তোমাদের যে গ্রুপ অ্যাডমিন আছে নিপা, যে গ্রুপ ক্রিয়েট করছে, ও অনেক ভালো স্টুডেন্ট অ্যান্ড ও মোটামুটি সবই শেষ করছে। কোনো যদি হেল্প প্রয়োজন হয় ইনবক্সে নক না দিয়ে ওই গ্রুপেই নক দিবা, গ্রুপে মেসেজ দিবা যে এই হেল্পটা লাগবে বা কি। তো ফ্রি হয়ে, আর নিপা বাদেও যারা আছে তারা যদি হেল্প করতে পারে অবশ্যই হেল্প করবে, সমস্যা নেই। ওকে নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। হ্যাঁ মিরাজুল বলো। নুরজামান ভাইয়া আমার নাম, পদার্থ বিজ্ঞান বিভাগের ভাইয়া। কি নাম? ভাইয়া কথা হলো যে আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে আমাদের যেটা হচ্ছে নন মেজর ম্যাথ যেটা আছে, ক্যালকুলাস বলেন বা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যালো